প্রোস্টেট ক্যান্সার সাধারণত পুরুষ মানুষের এল্ডারলি যারা বয়স্ক লোকদের হয় এবং এটা সাধারণত ক্যান্সার হিসাবে ডায়াগনোসিস করা হয় তখনই যখন সেখান থেকে মাংস পরীক্ষা করে সেটা পজিটিভ পেয়ে থাকে। আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি, যদিও অনেক মানুষ আমাদের কাছে কম আসে, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক বা অন্যান্য ওষুধ খেয়েই থাকে, কিন্তু শেষ পর্যায়ে যখন আর পারে না তখনই আমাদের কাছে আসে এবং তখন আমরা চিকিৎসা, প্যালিয়েটিভ চিকিৎসা বলতে যতটুকু বোঝে তাই আমরা দিয়ে থাকি। ঘন ঘন প্রস্রাব হওয়া, রাত্রে প্রস্রাবের মাত্রা বেড়ে যাওয়া, তলপেটে ব্যথা করা, মাঝে মধ্যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, অনেক সময় তীব্র ব্যথা হয়, অনেক সময় রিটেনশন হয়। রিটেনশন বলতে পেশাব একদমই বন্ধ হয়ে যায়, তখন পেশেন্টকে আমরা ডাক্তারের কাছে পাঠালে ডাক্তার সিস্টোস্কোপি করে দেখে যে আসলে ক্যান্সারটা কোথায় এবং কী অবস্থায় আছে। এই মেইনলি এই সিস্টেমগুলোই থাকে, সিমটমগুলোই থাকে। আর পেশেন্ট একটু ওজন কমতে পারে, খাওয়ার রুচি কমতে পারে, এগুলো প্যাসিভ সিমটম। বাট মেইনলি ব্যথা এবং প্রস্রাবের মাত্রা বেড়ে যাওয়া, বিশেষ করে রাত্রে বেড়ে যাওয়াটাই মূল লক্ষণ। স্ক্রিনিং শব্দের অর্থ হলো রোগটা হওয়ার আগে যদি আমি রোগটা নির্ণয় করতে পারি তাহলে আমার জন্য সুবিধা। একটা হলো রোগটা আদৌ আছে কি না, আর থাকলে আর্লি ধরা পড়ে। প্রোস্টেটের ক্ষেত্রে সাধারণত যখন মানুষের বয়স বেশি হয়, 60 অ্যাবভ, তখন রুটিন পিএসএ একটা টেস্ট আছে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, সেটা করা যায়। একটা তলপেটের একটা এমআরআই বা সিটি স্ক্যান করা যায়, আর শরীরের একটা সিবিসি করে ইএসআর দেখা যায়। বেসিক হলো আপনার একটা বয়স্ক মানুষ যখন স্ক্রিন করতে আসে, আপনি বেসিক যেটা সেটা হলো পিএসএ করা, সিটি স্ক্যান বা এমআরআই করা, সিস্টোস্কোপি করে দেখা এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটা আমরা পাইপতে আঙুল দিয়ে দেখি। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রোস্টেট ক্যান্সারের সাথে খাওয়ার তেমন সম্পর্ক নাই, আসলে এটা বংশ পরস্পরই হয়ে থাকে। আমরা ম্যাক্সিমাম রোগীকে জিজ্ঞাসা করি যে আসলে আপনার আত্মীয়স্বজনকে, হ্যাঁ আমার বাপ দাদা এদের এই রোগটা ছিল, এবং এটা আমার নিজেরও একটা স্টাডি যে এটা একটা বংশগতভাবেই এটা আসে। খাদ্যের সাথে তেমন খুব একটা সম্পর্ক নাই, তবে যারা পানি কম খায় তাদের তো আরও অন্যান্য উপসর্গ থাকতে পারে, কিন্তু আসলে খাদ্যের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। প্রোস্টেট ক্যান্সারের আসলে মেইন ট্রিটমেন্ট হলো টিইউআরপি, এই শব্দটা ইউজ করা হয় সার্জনরা। যদি আর্লি হয় তাহলে সার্জারি করার পরে আমরা হরমোন থেরাপি দিয়ে থাকি। সার্জারি না করে যদি অ্যাডভান্স স্টেজে আসে তখন তো সার্জারি করে কোনো লাভ হবে না, বিকজ পেশেন্ট যদি মেটাস্টেসিস নিয়ে আসে তাহলে আমরা হরমোন, তারপর অন্যান্য সাইটোটক্সিক ড্রাগ, এডিটি বলি আমরা, অন্যান্য সাইটোটক্সিক ড্রাগ প্লাস রেডিয়েশন, এই তিনটা জিনিস দিয়ে আমরা চিকিৎসা করলে রোগী অনেক দিন ভালো থাকে। ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলোতে এখন মানুষের যে ওষুধ চলে আসছে, যে ইমিউনোথেরাপি চলে আসছে, যে আপনার অরাল যে এডিটি, হরমোন, তারপরে এই ওষুধগুলো আপনার খেলে সার্জারি থেকে আপনি অবমুক্ত থাকতে পারবেন। তবে যদি আর্লি ধরা পড়ে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ সার্জারি। বিদেশে বা অ্যাব্রড যে চিকিৎসা হয়, বাংলাদেশে একই মানের চিকিৎসা হয়। সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, রেডিওথেরাপি প্লাস প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সবগুলো বাংলাদেশে হয়। তবে একটা কথা বলি এখানে, মেইন ট্রিটমেন্টটা হলো অর্কিওটমি, অর্থাৎ অন্ডকোষ থেকে এটা ফেলে দেওয়া। এটা আমাদের দেশের মানুষ করতে পারে না, তখন আমরা মেডিকেল অর্কিওটমি করে থাকি। আমরা বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে থাকি যেন ওই কাজটা এই ইঞ্জেকশনে হয়ে থাকে। আর প্রোস্টেটে একটা জিনিস হাড়ে খুব ছড়ায়, তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত হাড়ের জন্য জ্যালোডনিক অ্যাসিড নামে একটা ওষুধ আছে, আবার রেডিওথেরাপি দিয়ে থাকি এবং পেশেন্ট খুব দ্রুতই আরোগ্য লাভ করে। যদি টার্প বা মেইন অপারেশনটা হলো টিইউআরপি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, তো সেটা যদি ভালোভাবে হয়
এমন সিমটম সাইন সিমটম হয় না। বাট যদি একটু থেকে যায় তাহলে পেশেন্ট ডিবলিং অনেক সময় পেশাব আমরা একবারে যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি জ্বরে, অর্থাৎ পেশেন্টটা ডিবলিং হয়, একটু ব্যথা বেদনা থাকে, ওই যে আর্জেন্সি প্রিগনেন্সিও থেকে যায়। সেই ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাব ধরে না রাখা, এই সমস্যাগুলো হয়ে থাকে প্রোভাইডেড যদি ভালো সার্জারি না হয়। আর যদি ভালো সার্জারি হয় এবং পেশেন্ট ডাক্তারের কথা মতো চলে, আমার মনে হয় না তেমন কোনো সমস্যা। কারণ এখন এই সার্জারিটা অনেক উন্নত মানের। যৌন জীবনে কিছুটা এই সমস্যা তো থাকবেই। কারণ এটা গ্ল্যান্ড মানুষের শরীরে সাইকোলজিক্যাল ইফেক্টও হয়, আর অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয়। তো এগুলো কিছুটা হয়। তো এখন বাংলাদেশে জেরিয়াট্রিক মেডিসিন নামে একটা শাখা আছে, ওদের কাছে যাওয়ার পর ওরা আপনাকে ম্যানেজমেন্ট বা কীভাবে আপনার জনজীবনটা সুন্দর করবেন সেই হিসেবে আপনাকে অ্যাডভাইস করে দিবে। এটা জেরিয়াট্রিক থেরাপি বলে বা মেডিসিন বলে। কিন্তু ডিরেক্টলি তেমন কোনো ইফেক্ট নেই। আর পেশেন্ট তো এমনিই এল্ডারলি 60-65 এর উপর হয়। তখন অত ইফেক্ট তেমন হয় না বলে আমার মনে হয়। ডাক্তারের একটা ভালো ভূমিকা আছে এই কথাগুলো পেশেন্টকে বুঝিয়ে দেওয়া যে আপনার মোড অফ ট্রিটমেন্ট, আপনার কী কী করা লাগবে। আপনার ৪ টা অপশান আছে। প্রথমে এই অপশান, সেকেন্ড অপশান, থার্ড অপশান, ফোর্থ অপশান। আপনার ক্রনোলজিক্যালি একটার পর একটা আপনাকে করতে হবে। আর ডক্টর যেভাবে বলে আপনাকে সেভাবেই চলতে হবে। প্লাস আপনারা মানসিকভাবে ভেঙে পড়ার এমন কিছু নাই। তামাম পৃথিবীতে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে প্রোস্টেট একটা ভালো প্রগনোসিস আছে। অতএব আমরা রোগীদেরকে সেইভাবেই কাউন্সেলিং করব। আর রোগীর আত্মীয়স্বজনও রোগীকে মেন্টাল আমাদের টোটাল ক্যান্সার ট্রিটমেন্ট এটা হলিস্টিক সাপোর্ট। এখানে সোশ্যাল, ইকোনমিক্যাল, ক্লিনিক্যাল সব ধরনের সহযোগিতা, যেমন স্পিরিচুয়াল। তো আমরা যে রোগীর আত্মীয়স্বজন সোশ্যাল সাপোর্টটা বা ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল সাপোর্টটা তারা দিবে। তাদেরকে ওইভাবে বুঝিয়ে বলা যে আপনার রোগীর একটা ধারণা দেওয়া আরকি যে এই রোগ বা এই রোগের প্রগনোসিস এই, আপনারা ভেঙে পড়া বা হতাশ হওয়ার কিছু নাই। অনেকেই জিজ্ঞাসা করে স্যার কেমন খরচ হবে? তো যদি জানা থাকে বলবেন, আর জানা না থাকলে বলার দরকার নেই। কারণ এটা এক জায়গায় এক রকম খরচ। সিম্পটম আসবে যে অতিরিক্ত প্রস্রাব হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে পারতেছি না, রাত্রেবেলায় উঠা লাগে, তখনই সাথে সাথে উনি ডক্টরের সাথে যোগাযোগ, ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। একটা সিস্টোস্কোপিক এক্সামিনেশন করতে পারে, অথবা সিটি স্ক্যান, এমআরআই অথবা পিএসএ একটা টেস্ট আছে, একদম কমন টেস্ট। এটা স্পেসিফিক ফর প্রোস্টেট। এই পিএসএ টেস্টটা ৬০ এর পরে ২-৩ বছর অন্তর অন্তর করাতে পারে। তাহলেই সে বুঝতে পারবে তার শরীরে ক্যান্সারটা জন্ম শরীরে এ রোগটার আসতেছে কিনা বা জন্ম হচ্ছে কিনা, বা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পিএসএ।